প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, করোনাকালীন সময়ে আমাদের আবু আব্বাস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইনে ক্লাস নেওয়ার প্রক্রিয়ায় আমি নিরাপদ দাস আজকের বিষয় শুরু করছি মার্কেটিং দিয়ে। তো আমরা আজকে আলোচনা করব মার্কেটিং কি, মার্কেটিংয়ের সংজ্ঞা কি, কে কে মার্কেটিং বিষয়ে সংজ্ঞা দিয়েছেন। প্রথমত আসলে অনেকে প্রশ্ন করেন যে মার্কেটিংয়ের জনক কে। তো মার্কেটিংয়ের আজ পর্যন্ত কোনো জনক হয় নাই। বিভিন্ন রাইটার মার্কেটিং সম্পর্কে বিস্তারিত লিখেছেন। তার মধ্যে ফিলিপ কটলার, ম্যাকার্থি, স্ট্যান্টন, আমেরিকান অ্যাসোসিয়েশন, বিভিন্ন রাইটার এই মার্কেটিংয়ের সংজ্ঞা দিয়েছেন। তো ফিলিপ কটলারের একটা সংজ্ঞা আমি এখানে না বলে নয়, তার সংজ্ঞাটা একটু প্রথমে বলছি, এরপরে আপনারা আপনাদের অন্যান্য যে রাইটারের সংজ্ঞাগুলো আছে সেগুলো আপনারা একটি বই থেকে সংগ্রহ করে নেবেন। তো ফিলিপ কটলারের সংজ্ঞাটা হচ্ছে, তিনি বলেছেন মার্কেটিং ইজ দ্য ম্যানেজিং প্রফিটেবল কাস্টমার relationships. The twofold goal of marketing is to attract new customers by promising superior value to keep and go. Currently, customers buy delivering signification. অর্থাৎ বাজারজাতকরণ হলো লাভজনক ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনার একটি প্রক্রিয়া, যার দুটি প্রধান লক্ষ্য হলো নতুন ক্রেতাদের আকর্ষণ করার জন্য উন্নত মানসম্পন্ন পণ্য তৈরি করা এবং সন্তুষ্টি প্রদানের মাধ্যমে বিদ্যমান ক্রেতার সংখ্যা বৃদ্ধি করা। তো এখানে সাধারণ অর্থে মার্কেটিং বলতে বোঝায় কোনো পণ্য উৎপাদনের পূর্ব থেকে শুরু করে ভোক্তাদের সন্তুষ্টি পর্যন্ত যাবতীয় কার্যাবলীকে মার্কেটিং বলা হয়। অর্থাৎ কোনো পণ্য অথবা কোনো পণ্য দ্রব্য উৎপাদনের আগে থেকে শুরু, অর্থাৎ কাঁচামাল বা প্রক্রিয়াকরণ বা এর জন্য যা যা কিছু প্রয়োজন তার পূর্ব থেকেই এই বাজারজাতকরণের কাজ। আর ভোক্তাদের সন্তুষ্ট হচ্ছে একজন ভোক্তা সেই পণ্যটা ব্যবহার করে তার মানসিক যে তৃপ্তি, এই তৃপ্তিটা সে কতটুকু অর্জন করলো সেইটাই হলো ভোক্তাদের সন্তুষ্টি। যদি কোনো পণ্য কোনো ভোক্তা গ্রহণ করার পর বা ব্যবহার করার পর ওই পণ্যটা সম্পর্কে তার মনে ভালো ধারণা জন্মে, তখন ওই পণ্যটার একটা সন্তুষ্টি আসে এবং ওই পণ্যই সেই ক্রেতা বারবার ক্রয় করে। এই হলো মার্কেটিংয়ের সংজ্ঞা। আরও অনেক সংজ্ঞা আছে যেগুলো আপনারা বই দেখে নিয়ে নেবেন। অনেক সংজ্ঞা আছে যেগুলো বইতে, প্রতিটা বই দেওয়া আছে। তো এখন আমরা যাব এই মার্কেটিং। পূর্বে মার্কেটিং সম্পর্কে কোনো ধারণা প্রয়োজন হতো না। কেন হতো না? তখন প্রতিষ্ঠানের সংখ্যা অনেক কম ছিল। আমরাই ছোটবেলায় যখন ছোট তখন দেখছি যে 2-3টে কোম্পানি, এই কেয়ার কসমেটিক্স বা এগুলো তখন ছিল না। তখন ছিল কোহিনূর কেমিক্যাল কোম্পানি। ছোটবেলায় দেখছি ওদের টয়লেট সাবান বা ওই টয়লেট ছাড়া যে সাবানটা আছে, কাপড় কাচার সাবান, তো এইগুলোই আমরা ছোটবেলায় দেখছি বাবা মারা এগুলো ক্রয় করে বাসায় আনতো, আমরা ওইগুলো ব্যবহার করতাম। কিন্তু ইদানিংকালে এই কোম্পানি অনেক হওয়াতে মার্কেটিংয়ের কদর বেড়ে গেছে। কেননা আগের দিনে ক্রেতাদের উদ্দেশ্যে কোনো পণ্য
যে কি চায় ক্রেতারা, কখন চায়, কিভাবে চায়, কতটুকু চায়, এইগুলো কোম্পানি কোনো খেয়াল করতো না। তাতে কি হতো, যে পণ্যই তারা উৎপাদন করত, এই পণ্যগুলা যেহেতু ক্রেতার সংখ্যা বা কোম্পানির সংখ্যা কম ছিল, ক্রেতার সংখ্যা যাই ছিল, তো সেই অনুপাতে তাদের পণ্য উৎপাদনটা ছিল কম, যার কারণে পণ্য উৎপাদন করলেই পণ্য বিক্রি হতো, এইটাই তারা জানতো। কিন্তু যখন সেই আধুনিক সভ্যতার যুগে আসলো, তখন মার্কেটিংয়ের যে প্রসারতা বা একজন ক্রেতা কি চায়, কখন চায়, কিভাবে চায়, এই প্রতিযোগিতা শুরু হলো বিভিন্ন কোম্পানির মধ্যে, তখন কিন্তু এই মার্কেটিংয়ের প্রসারতা বৃদ্ধি পায়। তো এই বৃদ্ধি পাওয়ার মধ্যেই যখন আসলো, তখন ক্রেতাদেরকে মূল্যায়ন করা শুরু হলো, যে ক্রেতাদেরকে বিশেষ করে যারা গুরুত্ব দিয়ে পণ্য তৈরি করে বা উৎপাদন করবে, তাদের পণ্যটাই বাজারে বিক্রি হবে। তো সেই জন্যেই এখানে মার্কেটিংয়ের যে সংজ্ঞাটা, যে উদাহরণটা আমি দিলাম, আর বাজারজাতকরণের সংক্ষিপ্ত রূপ। বাজারজাতকরণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই 5P, পূর্বে ছিল এই 4P। তা 4P থেকে যখন বিভিন্নটা আসলে, আমি এগুলোর বর্ণনা একটু দিব। তো 4P ছিল প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। আগে এই 4টে পি দিয়েই মার্কেটিং মূলত তার রূপ প্রকাশ করে। তো যখন দেখে যে মার্কেটিং আসলে মূলত প্যাকেজ এটারও প্রয়োজন, কেননা এই প্যাকেজ যদি না থাকে, তাহলে পণ্যগুলো বৃষ্টিতে ভিজে কি হয়, পণ্যটা নষ্ট হয়, আগুনে পুড়তে পারে, কিংবা কোনো পণ্য পরিবহনকালে পণ্যটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো যার কারণে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য এই পণ্যের গায়ে কিছু মোড়ক বা যে সকল ক্রেতা ভোক্তাদেরকে বা সকল ক্রেতা ভোক্তাদেরকে আকর্ষণ করার জন্য এই প্যাকেজটা দেওয়া হয় বিভিন্ন তারকা সম্বলিত। তো আমি এখন একটা একটা করে এই প্রক্রিয়াটা একটু বর্ণনা করতে চাচ্ছি, আপনারা একটু দেখেন। প্রথমত আছে সেই সংক্ষিপ্ত রূপের মধ্যে আছে 5P। সেই পিটা আমি আগেই ঘটনা দিলাম, যেটা ছিল 4P। 4P থেকে আসলো আর একটা পি, সেটা হলো প্যাকেজ। এইটা হলো 5P হিসাবে মার্কেটিং এর সংক্ষিপ্ত রূপ। তো এখন আসি আমরা, আর এই 4P বা 5P মধ্যে, এই যে 4P বা 5P মধ্যে এখানে অবস্থান করে মধ্যে, সেটা কনজিউমার, অর্থাৎ চূড়ান্ত ভোক্তা, যাকে উদ্দেশ্য করে এই পণ্যটা ক্রয় করা হয়, যাকে উদ্দেশ্য করে এই পণ্যটা তৈরি বা এই পণ্যটা উৎপাদন করা হয়। তো এই ক্রেতা যদি পণ্যটা চায়, এই ক্রেতা যদি পণ্যটা ভোগ করে সন্তুষ্টি অর্জন করে, তখন কিন্তু তার প্রতিষ্ঠান বা সেই প্রতিষ্ঠান লাভবান হতে পারে। এই জন্যে কেন্দ্র কাস্টমারকে নিয়ে বা কনজিউমারকে নিয়ে, যারা আলটিমেট কাস্টমার অর্থাৎ চূড়ান্ত ভোক্তাদের উদ্দেশ্যে এই 5P অবস্থিত বা নিয়ন্ত্রিত হয়, এই চূড়ান্ত ভোক্তাকে নিয়ে। এখন প্রথম পি আছে প্রোডাক্ট। কোনো প্রতিষ্ঠান যখন করতে যায়, সেই প্রতিষ্ঠানের তার কিছু পণ্য নিয়েই তার প্রতিষ্ঠান শুরু হয়। সে যে কোনো ধরনের পণ্য হতে পারে। তো সেই পণ্যটা ক্রেতা বা যারা ভোক্তা থাকে, তাদেরকে কেন্দ্র করে এই পণ্যটা প্রতিষ্ঠান উৎপাদন করে। এই পণ্যটা বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন বয়সের মানুষ থাকে, বিভিন্ন বয়সী মানুষদেরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পণ্য হতে পারে, ছোট বড় মধ্যম বা বয়স্ক বা শিশু কৈশোর বা বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন কসমেটিক ইত্যাদি বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করতে পারে। তো সেই পণ্য এখন যেহেতু কম্পিটিশন, একটা কোম্পানির সাথে আর এক কোম্পানির কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতা, কে কার থেকে কতটুকু পণ্য ভালো করতে পারে, কে কার থেকে পণ্যটার মূল্য কম করতে পারে, এইগুলো যখনই প্রতিযোগিতা হয়, তখনই এই ভোক্তারা কি লাভবান হয়।
সরি লাভবান হয় এই জন্যে যে যেহেতু ভোক্তারা চায়, ভোক্তাদের চাওয়াকে কেন্দ্র করে যখন এই পণ্যটা তৈরি করে তখন ভোক্তারা বিভিন্ন মাধ্যম, বিভিন্ন বিজ্ঞাপন মাধ্যম আছে, যেমন টিভিতে কিংবা পেপারে কিংবা ম্যাগাজিনে কিংবা ওয়াল, দেয়াল, মেলা, প্রদর্শনী, বিভিন্ন রকম মাধ্যম ব্যবহার করে প্রতিষ্ঠান তার যে ক্রেতা বা পরের যে ক্রেতা, অর্থাৎ একদিন বা 2 দিন পরে যে ক্রেতা হবে, সম্ভাব্য ক্রেতা, এগুলো সে সৃষ্টির জন্য বিভিন্ন মাধ্যমে তার পণ্যটাকে সে পরিচিতি করায়। আচ্ছা, তো যখন এই পরিচিতিটা করে তার পণ্য সম্পর্কে, তখন ক্রেতারা আস্তে 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 এই পণ্যটা তারা কি পাইতে আগ্রহী হয়, যে দেখি এই পণ্যটা কেমন, বা এই পণ্যটা সে টেস্ট স্বরূপ প্রথমে ক্রয় করে। যখন সে দেখে যে না পণ্যটা ভালো, মান আছে ভালো, পণ্য সে ব্যবহার করে তার যে মানসিক যে সন্তুষ্টিটা, আমি আগে বলছি যে ভোক্তার সন্তুষ্টি পণ্য উৎপাদনের পূর্ব থেকে শুরু করে ভোক্তাদের সন্তুষ্টি পর্যন্ত যাবতীয় কার্য হলো বাজারজাতকরণ বা মার্কেটিং। তো সেই ক্ষেত্রে এই পণ্যটা হলো ক্রেতা বা ভোক্তাদেরকে কেন্দ্র করে প্রতিষ্ঠান প্রথমে উৎপাদন করে। এরপরে আছে দ্বিতীয়টা, সেটা হচ্ছে কি প্রাইস। প্রাইস অর্থাৎ হচ্ছে মূল্য। মূল্য মানে কি, কোনো পণ্যের বিনিময়ে যখন ক্রেতা বা ভোক্তা যখন এই মূল্যের বিনিময়ে অর্থ দিতে রাজি থাকে, সেটাই হচ্ছে প্রাইস বা মূল্য। এই পণ্য যখন তৈরি হলো, বিভিন্ন প্রতিষ্ঠান একে অপরের যেহেতু প্রতিযোগিতা, তারা কি করে প্রতিযোগিতার মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। তো যে প্রতিষ্ঠানের পণ্য মান ভালো, সেই প্রতিষ্ঠানের পণ্যের মূল্য বা দামও একটু বেশি হয়, এটাই নিয়ম হওয়ার কথা। যেহেতু পণ্যের মান ভালো, অতএব পণ্যের দাম ভালো। পণ্য ভোক্তা বা তারা ব্যবহার করার পরে তারা একটা নির্দিষ্ট সন্তুষ্টি অর্জন করে। আর এই পণ্যের যে মূল্য দিয়ে সে পণ্য ক্রয় করে, তার ভিতরের যে তৃপ্তি ভোগ করার পর এই তৃপ্তির সাথে তার যে মূল্য থাকে, এটা তারা সমপরিমাণ তারা তৃপ্তি বা সন্তুষ্টিটা পায়। যার কারণে ওই পণ্যটা সম্পর্কে তারা প্রতিনিয়তই তারা আরও তাদের নিকটতম যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যারা থাকুক, এই পণ্যটা ক্রয়ে তাদেরকেও উদ্বুদ্ধ করে। যার যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, সেহেতু এই প্রাইসটা বিভিন্ন প্রতিষ্ঠানকে কি চিন্তা করেই অন্য যে প্রতিষ্ঠান তার প্রতিযোগিতা ভিত্তিতেই এই মূল্যটা নির্ধারণ করে। কেননা যদি সে তার পণ্যের দাম বেশি ধরে, তাহলে কিন্তু ক্রেতা বা ভোক্তারা ওই পণ্যটা গ্রহণ করবে না। তা যদি পণ্য গ্রহণ না করে, তাহলে কিন্তু এই যে প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ, এইটা তার বিফলে যাবে। তার প্রতিষ্ঠানের পণ্য বিক্রি হবে না, তার প্রতিষ্ঠানের মার্কেটিং যেটা সে যে মার্কেটিংয়ের যারা নিয়োজিত থাকে, বিভিন্ন কর্মচারী কর্মকর্তা, তারাও এই পণ্যটা সম্পর্কে বিভিন্ন ভ্রান্ত একটা ধারণায় তারা পণ্যটা বাজারজাত করতে পারবে না। কারণ একই পণ্য যদি উভয় কোম্পানি বা বিভিন্ন কোম্পানি থাকে, যেমন আমি বলি একটা সাবান কোম্পানি, কোহিনুর কেমিক্যালের সাবান তিব্বত, লাক্স আছে, কে আছে, এরকম 2-4টা কোম্পানির যে স্যাম্পেল আছে। এখন একই সাবানের মূল্য ওজন যদি 100 গ্রাম হয়, তাহলে এখন প্রতিটা সাবানের যদি 3টা কোম্পানি হয়, তিনোটারই কিন্তু ওজন 100 গ্রাম হতে হবে এবং দামও এই সমপরিমাণে থাকতে হবে। যদি সমপরিমাণ না হয়, তাহলে ক্রেতা দেখবে যে লাক্সের যে ওজনটা এবং দামটা অন্যদের তুলনায় একটু ভালো, অর্থাৎ এই সাবানটা ব্যবহার করে তারা তৃপ্তি পায়। কেন তৃপ্তি পায়? এই সাবানটা ব্যবহার করলে তাদের কি, এই সাবানটা ব্যবহার করলে তাদের সাবানের সাথে কারোর সাথে সেন্ট মিল থাকে, কারোর সাথে এই সাবানের কি ক্ষয় রোধ যেটা হয়, সাবানটা যদি ভিজার পরে যদি দ্রুত শেষ হয়ে যায়, তখন কিন্তু ক্রেতা বা ভোক্তারা এটা সম্পর্কে একটু ভ্রান্ত ধারণা থাকে, না সাবানটা ভালো না।
কেননা এটা ভিজাইলেই দ্রুতই এটা শেষ হয়ে যায়। যার কারণে দেখা যাবে যে এই যে মূল্য, তিনটার মূল্যর সাথে যে সাবানটা ক্ষয় কম হয়, যে সাবানটা সেন্ট ভালো, যে সাবানটা দামেও অন্যান্য তুলনায় কম, সেই পণ্যটাই কিন্তু ক্রেতা বা ভোক্তারা ব্যবহার করবে। তো এই জন্যই প্রত্যেকটা কোম্পানি তাদের যে পণ্যটা, এই পণ্যটার মূল্যটা যখন নির্ধারণ করে তখন এই বিষয়গুলো একটু খেয়াল করে তারা পণ্যটা নির্ধারণ করতে হয় বা করে থাকে। তারপর আছে কি প্লেস। সরি, প্লেস হলো কি অবস্থান, অবস্থান বা গুদামজাতকরণ। তো অবস্থান বা গুদামজাতকরণ হচ্ছে কোনো পণ্য তৈরি হওয়ার পরে ওই পণ্যটা রাখার প্রয়োজন হয়। পণ্য উৎপাদন করলে সাথে সাথে পণ্যটা বিক্রি হয় না। এই পণ্যটা যখন কোথাও রাখতে হয় এটাকেই তখন ওইটার গুদাম বলা হয়। এই গুদামে পণ্যটা আপাতত ওইখানে রাখা হয়। এরপরে ওইখান থেকে আস্তে 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 পণ্যগুলো সমগ্র দেশে বা সমগ্র অঞ্চলে তখন বিক্রয় বিভিন্ন কর্মচারী বা কর্মকর্তার মাধ্যমে মার্কেটিংয়ে তখন এই পণ্যটা এখান থেকে বিক্রয়ের ব্যবস্থা করে। তো যার কারণে যে এই যে প্লেস, যে অবস্থানটা, এটা একটা কোম্পানি দেখা যাচ্ছে যে ঢাকা বা আমাদের রাজধানীতে অবস্থান। এখন এই কোম্পানির পণ্যটা সারা বছর সারা দেশেই বিক্রি হয়। তো যদি সারা দেশে বিক্রি হয় তাহলে এই পণ্যটা আমাদের নেত্রকোনা যদি এই পণ্যটা বিক্রি করতে হয় তাহলে এখানে একটা গুদামের ব্যবস্থা করতে হয়। কারণ ওই পণ্যটা আসে আগে ওই গুদামে থাকবে, এরপর ওইখান থেকে পণ্য সামগ্রী যখন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তারা এই পণ্যটা বিক্রয়ের জন্য ব্যবস্থা করে, এইখান থেকে তখন এই পণ্যগুলো সরবরাহ করে। তো এই জন্যই এই অবস্থানটা বা গুদামজাতকরণ যেটা, এটা প্রয়োজন হয়। এটাই হলো প্লেস। এরপরে আসলো প্রমোশন। প্রমোশন আসলে খুব বড় একটা বিষয়, আমরা এরপরে আলোচনা করব। প্রমোশনটা আসলে অনেক বড়। প্রসার, প্রসার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান যখন তার পণ্য সামগ্রী উৎপাদন করে এই প্রসারের মাধ্যমে তার পণ্যের কি করে, পরিচিতি করে। পণ্য উৎপাদন করলেই পণ্য বিক্রি হয় না, যেহেতু পণ্যের পরিচিতি করানোর প্রয়োজন আছে বা হয়, তখনই এই প্রসার কার্যক্রম ব্যবহার করা হয়। সেটা কি টিভিতে হতে পারে, সেটা বিভিন্ন পত্রিকা হতে পারে, সেটা বিভিন্ন পেপার হতে পারে, সেটা বিভিন্ন মেলা হতে পারে, সেটা বিভিন্ন ওয়াল লেখা, এই যে আমরা দেখি বিভিন্ন ওয়ালে কিন্তু পণ্যের বিজ্ঞাপন দেওয়া থাকে। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও দেখা যায় অনেক সময় কিছু কিছু ইসের ক্ষেত্রে এইগুলা স্লোগান দেওয়া হয়। তো এইগুলা কিছু স্লোগানও থাকে। এইগুলার এই প্রমোশনের মধ্যে বিভিন্ন রকম ওই ইসের টিভির সাথে বিভিন্ন তারকাদের দিয়েও যখন ওই পণ্যের প্রচার করা হয় তখন সেটাও একটা প্রসারের হাতিয়ার। এই জন্য দেখা যায় যে প্রমোশনটা মূলত কি করে, বিভিন্ন পণ্যের পরিচিতি ঘটায়, বিভিন্ন পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্যের প্রসার ঘটায়। আর এই প্রসার কার্যক্রম আমাদের যখন আমরা যাই বিভিন্ন মেলা বা প্রদর্শনীতে, দেখা যাচ্ছে যে আমরা একটা উদাহরণ বলি, ঢাকা বাণিজ্য মেলাতে। এখন বাণিজ্য মেলাতে যখনই দেখা যায় প্যাভিলিয়ন অনেক প্রতিষ্ঠানের, যার যার পণ্য নিয়ে তারা পণ্যের বসায়, বিভিন্ন ক্রেতা ভোক্তা আসে ওখানে, সেই পণ্য সম্পর্কে তারা দেখে, তাদের অভিজ্ঞতা বা পণ্যটা তারা পরিচিতি হয়। তো এরপরে দেখা যায় কি যে ওখানে লেখা আছে একটা বিশাল এক বেলুন, ওইখানে লেখা আছে ওয়ালটন। মানে তার যে প্যাভিলিয়ন থেকে অনেক উঁচুতে একটা বেলুনের গায়ে মানে দড়ি দিয়ে বাঁধা অবশ্য গ্যাসে, তো ওইখানে ওইটা দিয়ে সেট করা, ওইখানে লেখা আছে বেলুনের সাথে ওয়ালটন। ওয়ালটন অর্থাৎ বোঝাচ্ছে যে এই ইসের নিচে এর যে প্রতিষ্ঠান তার নাম হচ্ছে ওয়ালটন। ওয়ালটনের যে সকল পণ্য সামগ্রী আছে ক্রেতা বা ভোক্তারা দেখে ওই প্যাভিলিয়নে ওইখানে তারা যায় এবং বিভিন্ন পণ্য সামগ্রী তারা ওইখানে দেখে। তারপর শেষে আছে কি প্যাকেজ।
প্যাকেজ মানে আগে বলছি যে প্যাকেজ হচ্ছে পণ্যের মোড়কীকরণ। মোড়কীকরণটা হচ্ছে বিভিন্ন পণ্যের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য এই পণ্যের গায়ে একটা আবরণ দেওয়া হয়। তো যখন এই পণ্যের গায়ে একটা আবরণ দেওয়া হয় সেটাই হলো মোড়কীকরণ। এই মোড়কীকরণের ফলে পণ্য নষ্টের হাত থেকে রক্ষা পায়। তো এটা আগে ছিল না। আগে পণ্য প্রতিষ্ঠান যখন পণ্য তৈরি করতো তখন পণ্যটা খালি কোনো রকমে পৌঁছায় দিতে পারলেই তারা মানে মুক্ত হতো। কিন্তু এখনকার দিনে এই পণ্যটা বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষার জন্য কোম্পানি তখন কি করে, এই মোড়কীকরণ দেয় গায়ে, পণ্যের গায়ে। এরপরে আবার যখন এই মোড়কীকরণটা এমনি দেয় তখন কি করে, বিভিন্ন তারকা সম্বলিত এই মোড়কটা করে থাকে। কারণ কি, যে এই মোড়কের গায়ে যখন বিভিন্ন তারকাদের থাকে, ছবি থাকে, তখন ক্রেতা বা ভোক্তারা একটু ওই তারকার প্রতি যারা আকৃষ্ট থাকে তারা ওই পণ্যগুলো কিনবে, এরকম মানসিকতায় কিন্তু তখন এই পণ্যটার গায়ে, ওই মোড়কীকরণের গায়ে এই ছবি সম্বলিত প্যাকেজ করা হয়। এই হলো আমাদের 5P। আচ্ছা, এরপরে আমরা আবার নিব, সেটা হচ্ছে এটার সংক্ষিপ্ত রূপ। তো প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন এবং প্যাকেজ। বিশেষ করে এইটা যদি একটু খেয়াল থাকে তাহলে মূলত মার্কেটিং সম্পর্কে আমাদের এই 5টা বিষয় যদি মনে থাকে তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর এবং মার্কেটিং এর উত্তরটা আমরা দিতে পারবো। আর বর্তমান যুগে মার্কেটিংটা এমন জিনিস, আমরা যখন স্যারের সাথে আমরা ক্লাস করলাম বা পড়ি তখন স্যার আমাদেরকে বলতেন যে মার্কেটিং মানে চোখ কান খোলা রাখতে হবে। মার্কেটিং হলো চোখ কান খোলা রাখা বলতে এটাই যে যখন যেখানে যাবা সেখানে বা যে কোনো কিছু কেনা বা যে কোনো প্রতিষ্ঠানে বিভিন্ন রকম পণ্য সামগ্রী উৎপাদন হচ্ছে, এই পণ্য সামগ্রী সম্পর্কে যাতে অভিজ্ঞতা থাকে, যাতে তুমি মার্কেটিং পড়ার পরে কি পণ্য আসলো, কখন আসলো, কিভাবে আসছে, কোন প্রতিষ্ঠানের পণ্য, কতটুকু পণ্য এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের পণ্যের তফাৎটা কি, তুমি যে পণ্যটা ব্যবহার করো সেই পণ্যের কি মানে অন্য পণ্যের সাথে তুলনা কি, তুমি কেন ব্যবহার করো, এই পণ্যের তোমার সন্তুষ্টিটা কি, কেন সন্তুষ্টি আছে, পণ্যের কারণগুলো তোমাকে অনুধাবন করতে হবে। তাহলে এই জন্যই বলে যে পণ্যের কি তোমার সন্তুষ্টিটা থাকতে হবে। পণ্যের হয় দাম কম, মানে পণ্যের মান ভালো। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আমরা নাম শুনি তখনই কিন্তু মনে হয় যে এই কোম্পানি ভালো। যেমন স্কয়ার, এখন স্কয়ার টয়লেটিসের যে সাবান বা এদের যে পণ্যগুলো, বিশেষ করে স্কয়ার যদি আমরা নাম শুনি তাহলে আমরা কিন্তু মনে করি যে এই পণ্যটা একটু ভালো। কেন ভালো? যে এই প্রতিষ্ঠান যদি কোনো পণ্য তৈরি করে তাদের পণ্যের মান এবং পণ্যের অন্য আনুষঙ্গিক অন্য প্রতিষ্ঠান থেকে একটু আলাদা হয়, অর্থাৎ পণ্যটা ভালো হয়। যার কারণে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠান যখন পণ্য তৈরি করে তাদের নামের উপরে ভিত্তি করে অনেক সময় এই পণ্যগুলা বাজারে যখন তারা পণ্যটা বিক্রির জন্য পাঠায় তখন তারা কি এই খেয়ালগুলো করে যে ক্রেতা বা ভোক্তা যারা থাকে তারা যেন পণ্যটা কি ব্যবহার করার পর তাদের সন্তুষ্টি আসে। যার এরপরে আমরা আরেকটু দেখবো, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারেরই প্রতিদিন তো আর ক্লাসের আসলে সমস্যা সবাই পাবেও না। তো আজকে যারা আসো তারা এটা একটু খেয়াল করবে যে এই চ্যাপ্টারটাই মূলত এখানে আছে বাজারজাতকরণের সংজ্ঞা,
তারপর আছে বাজারজাতকরণের সুবিধা অসুবিধা, তারপর আছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাজারজাতকরণের ভূমিকা আলোচনা করো। এই কিছু প্রশ্ন এই চ্যাপ্টারে তোমরা দেখবে। আর বাদ বাকি যে প্রশ্নগুলো আছে ততটা গুরুত্বপূর্ণ নয়। যদি প্রশ্ন আসে তাহলে এর ভিতরে মোটামুটি এই 4-5টা প্রশ্ন পড়লে প্রশ্ন উত্তরগুলো পাওয়া যাবে। ধন্যবাদ।